আমাদের আজকের সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। এটা আমরা দুইটা জিনিসই পড়বো, একটা হচ্ছে ফিজিওলজি আর একটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি কি জিনিস? অ্যানাটমি হচ্ছে এর গঠন, মানে কি কি জিনিস দিয়ে রেসপিরেটরি সিস্টেমটা গঠিত সেটা। আর ফিজিওলজিতে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে ফুসফুস কাজ করে, মানে আমরা শ্বাস প্রশ্বাস কিভাবে নিচ্ছি, অক্সিজেন কিভাবে ছাড়তেছি, অক্সিজেন কিভাবে নিচ্ছি, এই বিষয়গুলো হচ্ছে ফিজিওলজির মধ্যে আলোচনা হবে। আর অ্যানাটমির মধ্যে কি কি নিয়ে গঠিত, ফুসফুসের কয়টা অংশ আছে বা কয়টা ফুসফুস আছে আমাদের, সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা হবে। ছবিতে যেটা দেখা যাচ্ছে দুই দিকে দুইটা ফুসফুস। তার ছবিতে দেখা যাচ্ছে বসকে। হ্যাঁ স্যার কে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটের? হ্যালো স্যার, হ্যালো ছবি দেখা যাচ্ছে না? না স্যার। হ্যালো স্যার, হ্যালো বলেন। স্যার, সাউন্ডটা ডাবল আসতেছে স্যার। ডাবল হচ্ছে না? জি স্যার। এমনি বোর্ডের ছবি দেখা যাচ্ছে? বোর্ডের না, ওই এসডিএস মেডিকেল ইনস্টিটিউটের ওই ইয়াটা লোগোটা আসছে। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে না? না না স্যার। বোর্ড দেখা যাবে না কেন? হ্যাঁ, বুথ দেখা যাচ্ছে, পরের পেজ আসেন, ওই পেজ না এর পরের পেজে আসেন। উনি দেখতেছেন আর কি। আগে প্রথম পেজ আসবে। দেখা যাচ্ছে না। হ্যালো স্যার, স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, এখন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। কি দেখতেছেন আপনি? হোয়াইটবোর্ড দেখা যাচ্ছে না তো? কি আনপ্রিন্ট করা এই জন্য এখানে তো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে আইকন দেখা যাচ্ছে। কাম থাকলে কি হয়েছিল? এখন দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যালো স্যার, আমার জামাল বলছি স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ যাচ্ছে তো। এখন আপনি মুট করেন, পরে কথা বলি। তাহলে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। শ্বসন জিনিসটা কি? শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন জিনিসটা হচ্ছে আমরা যে ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই, সেটা হচ্ছে বহিঃশ্বসন প্রক্রিয়া। মানে আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি, আবার শ্বাস যখন ফেলি মানে নিঃশ্বাস, সেটাকে বলা হয় শ্বাস ফেলা বা শ্বাস ত্যাগ করা। এই সময় আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। এই যে প্রক্রিয়াটা, এইটা হচ্ছে বহিঃশ্বসন। মানে ফুসফুসের মধ্যে শ্বসনের যে অংশটা সম্পন্ন হয় সেটা হচ্ছে বহিঃশ্বসন। তারপরে যেই অক্সিজেনটা আমরা নেই, সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে, হ্যাঁ আমরা পড়ছিলাম যে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যে হিমোগ্লোবিনের সাথে, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বন্ধন তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়। তারপরে কোষের কাছে গিয়ে অক্সিজেনটা কোষের ভিতরে ঢুকে যায়,
আর আরবিসি বা লোহিত রক্তকণিকা রক্তের মধ্যে থেকে যায়। তাহলে এই যে অক্সিজেনটা কোষের ভিতরে ঢুকলো, ঢোকার পরে ওইখানে একটা শ্বসন প্রক্রিয়া হয়, সেটাকে বলা হয় অন্তঃশ্বসন প্রক্রিয়া। ওই জায়গাটাতে শুধুমাত্র কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়, মানে রাসায়নিক বিক্রিয়া হয় এনজাইমের সহযোগিতায়। ওইটার মাধ্যমে আমরা যে গ্লুকোজ গ্রহণ করি বা প্রোটিন বা আমাদের ফ্যাট যেগুলো গ্রহণ করি, সেগুলো কোষের ভিতরে গিয়ে শক্তি তৈরি করে, মানে এটিপি তৈরি করে। এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকে আমরা অন্তঃশ্বসন বলি, যেটা কোষের ভিতরে হয়। তাহলে আমাদের মেইনলি যেটা আজকের বিষয় সেটা হচ্ছে বহিঃশ্বসন বা ফুসফুসের মধ্যে কিভাবে শ্বসন হচ্ছে এবং শ্বসনের জন্য কি কি অঙ্গ জড়িত বা অর্গান জড়িত সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের বহিঃশ্বসনের বা শ্বসনতন্ত্র শুরু হয়েছে নাক থেকে, মানে নাক দিয়েই প্রথমে বাতাস ঢুকে, নাক থেকে শুরু হয়েছে। তাহলে নাকের কিছু কাজ আছে। নাকের মাধ্যমে আমাদের আপনারা কেউ মুভ করে না তো, এখন বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। সবাই তো মুখ দেখা যায়, কি বলতেছেন? তাহলে শ্বসনতন্ত্র শুরু হয়েছে নাক থেকে। নাকের পরে আছে গলবিল। হ্যাঁ, নাকের কিছু কাজ আছে। নাকের মাধ্যমে আমরা কি করি? শ্বাস গ্রহণ করি, শ্বাস ফেলি। আবার এটার মাধ্যমে আমরা কি করি? ঘ্রাণ নেই, খাদ্যের ঘ্রাণ নেই। আবার আমাদের শরীরের মধ্যে ফুসফুসের মধ্যে যে বাতাস ঢোকে, সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঢুকাইতে হয়, নির্দিষ্ট তাপমাত্রায়, না হলে ফুসফুসের ক্ষতি হইতে পারে। তো নাকের মধ্যে এই তাপমাত্রাটা মেনটেন করা হয়। যদি বেশি তাপমাত্রা গ্রহণ করা হয়, সেটা তাপমাত্রাটা কমাইয়ে সেটা ফুসফুসে যায়। আবার যদি কম তাপমাত্রায় আমরা যদি বাতাস গ্রহণ করি, সেটাও নাকের মধ্যে গিয়ে ওর হিউমিডিটিটা বা আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করে তারপরে ফুসফুসে পাঠানো হয়। এই হচ্ছে নাকের কাজ। আর নাক কি করে? আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে। নাকের পরে আছে গলবিল। তাহলে এখানে নাক আঁকানো যাচ্ছে না, একটু কষ্ট হয়ে যাবে। আমি ট্রাকিয়া থেকে শুরু করব বা শ্বাসনালী থেকে। তাহলে প্রথমে আমাদের শুরু হবে নাক থেকে। নাক 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে গলবিল। এটা আমরা যখন একটা ভিডিও দেখাবো তখন এই ছবিগুলো দেখা যাবে, নাক, গলবিল এগুলো। তারপরে হলো শ্বাসনালী, মেইন শ্বাসনালী বা এটা আর একটা নাম আছে ট্রাকিয়া। তাহলে নাক থেকে শুরু হলো, গলবিলে গেল, গলবিলের মধ্যে তারপরে গেল হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালী মানে হচ্ছে এই যে আমি যেটা দেখাইছি, এই যে মোটা নালীটা, এটাই হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, মেইন যেটা। তাহলে এই শ্বাসনালী সম্পর্কে আমরা কিছু পড়বো। শ্বাসনালীটা মূলত তরুণাস্থি দিয়ে গঠিত, তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে গঠিত। কার্টিলেজ গুলা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির মানে এই যে এটা একটা ধরেন কার্টিলেজ, এটা পুরাটাই গোল না, এরকম না, গোল না। এটা পিছনের অংশটা ফাঁকা থাকে, মানে আমরা এটা সামনের অংশটা দেখতেছি, কিন্তু পিছনের অংশে কার্টিলেজটা এরকম ফাঁকা থাকে, মানে অর্ধচন্দ্রা, সি এর মতো দেখতে। এই জায়গাটা ফাঁকা, এই জায়গায় কার্টিলেজ থাকে না বা তরুণাস্থি থাকে না পিছনের দিকে। এখানে একটা জাস্ট পর্দা থাকে, এই পর্দাটার সাথে লাগানো থাকে আমাদের, মানে শ্বাসনালীর পিছনেই থাকে খাদ্যনালী, যেটাকে বলে ইসোফেগাস। তাহলে এই যে আমাদের পর্দাটা থাকে পিছনের দিকে, পর্দাটার সাথে লাগানো থাকে হচ্ছে এই খাদ্যনালী বা ইসোফেগাস। সেই জন্য এই কার্টিলেজ গুলা বা তরুণাস্থি গুলা অর্ধচন্দ্রাকৃতির হয়, মানে পিছনের দিকে গিয়ে ফাঁকা, পিছনের দিকে গিয়ে একটা পর্দার সাথে লাগানো থাকে জাস্ট, আর সামনের দিকে তরুণাস্থি থাকে। তরুণাস্থি কি আমরা পড়ছিলাম যে তরুণাস্থি আর অস্থি, হ্যাঁ, অস্থির চেয়ে একটু নরম প্রকৃতির। যেমন এই যে আমাদের নাকের
যে হাড়টা, এটা একটা তরুণাস্থি। তারপরে কানের যে পিনা বা কানের যে লতিটা আছে এখানে থাকে হচ্ছে তরুণাস্থি। এগুলো একটু নরম প্রকৃতির, মানে হাড়ের মতো অত শক্ত না। এইখানে তরুণাস্থি প্রায় 16 থেকে 20টার মতো থাকে আমাদের পুরা ট্রাকিয়াটাতে, মানে শ্বাসনালীটাতে। এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে হাত দিলে, গলার মধ্যে হাত দিলে দেখেন যে শক্ত শক্ত, আবার মাঝখানে গ্যাপ, হ্যাঁ একটা মাঝখানে আরেকটু গ্যাপ থাকে, এগুলো হচ্ছে তরুণাস্থি। এগুলাকে কার্টিলেজ বা তরুণাস্থি বলে। এই শ্বাসনালীটা বা ট্রাকিয়া সাধারণত তরুণাস্থি দিয়ে তৈরি। এই ট্রাকিয়া পরবর্তীতে আমাদের ভাগ হয়ে গেছে, দেখেন দুই ভাগ হয়ে দুই দিকে ঢুকে গেছে, ডান দিকে একটা ঢুকছে, বাম দিকে একটা ঢুকছে। তাহলে ট্রাকিয়া ভাগ হয়ে তৈরি হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস ব্রঙ্কাস দুই দিকে দুইটা চলে যায়, ডান আর বাম। দুইটা গিয়ে দুই দিকে দুই ফুসফুসের মধ্যে ঢুকে যায়। এই পর্যন্ত আমরা শ্বাসনালীর আরো কিছু ভাগ আছে, এগুলো আমরা আরেকটা ছবিতে দেখবো। এখন আমরা ফুসফুস সম্পর্কে একটু পড়বো। আগে আমরা গ্রস জিনিসটা পড়বো। গ্রস মানে কি? মোটামুটি। তারপরে আমরা আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে যাব। এই যে নিচে যেটা আমি আঁকছি সেটাকে বলে ডায়াফ্রাম বা মধ্যস্থতা। এই জিনিসটা কি করছে, আমাদের নিচে থাকে কি পেট, পেট আর উপরে থাকে হচ্ছে বক্ষ গহ্বর, নিচে থাকে উদর গহ্বর। তাহলে বক্ষ গহ্বর আর উদর গহ্বর এই দুইটাকে ভাগ করছে হচ্ছে এই ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরে আমাদের ফুসফুস, দুই দিকে দুইটা ফুসফুস বসানো থাকে। যখন যখন আমাদের ফুসফুস সংকুচিত প্রসারিত হয়, এই ডায়াফ্রামের একটা ভূমিকা আছে সংকোচন প্রসারণের ক্ষেত্রে। মানে আমি যখন শ্বাস নেই তখন আমাদের কি হয়, ফুসফুস বড় হয়, মানে জায়গা বেশি লাগবে যাতে বাতাস বেশি ঢোকে, তখন এই ডায়াফ্রামটা নিচে নামে। মানে এই যে ডোম, এই দুই দিকে দুইটা ডোম থাকে, হ্যাঁ ডোম, এগুলোকে ডোম বলে। এই ডোম, এটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামে দুইটা ডোম থাকে, রাইট লেফট। হ্যাঁ, এই রাইট ডোমের উপরে রাইট ফুসফুসটা বা লাংসটা বসানো থাকে, আর লেফট ডোমের উপরে লেফট ফুসফুস বা লেফট যে লাংসটা আছে সেটা বসানো থাকে। তাহলে যখন ফুসফুস প্রসারিত হবে তখন এটা নিচে নেমে যাবে যাতে ফুসফুসটা বেশি জায়গা পায়। হ্যাঁ, এইদিকেও যাতে ফুসফুসটা বেশি জায়গা পায় প্রসারিত হওয়ার জন্য, সেজন্য তখন ডায়াফ্রামের ডোমগুলো নিচে নেমে যায়। কখন? শ্বাস নেওয়ার সময়। আবার যখন শ্বাস ফেলে দেই তখন এটা দেওয়া হয়ে যায়, উপরে চলে আসে। তাহলে ফুসফুস সম্পর্কে আমরা যখন পড়বো, এত শেষ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফুসফুস। হ্যাঁ, ফুসফুসটা ডান দিকে একটা ফুসফুস থাকে, বাম দিকে একটা ফুসফুস থাকে।
ফুসফুসের চারদিকে একটা পর্দা দিয়ে ঘেরা স্যার, থাকে। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যালো স্যার, আপনি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, মানে এখানে শ্বসনতন্ত্রের অংশসমূহ আপনার আর বইয়ের অন্যরকম। বইয়ে কি বলছে? স্যার, বইয়ে তো মানে আপনি একে দিচ্ছেন যে নাক, দ্বিতীয় নম্বরে গহবিল, তৃতীয় নম্বরে শ্বাসনালী বা ট্রাকিয়া। এখানে বইয়ে দিচ্ছে যে 1 নম্বর, জি, সেকেন্ড নাম্বার দিচ্ছে যে নাজুফেরিংস। নাজুফেরিংস এই তো গলবিলের 3টে অংশ আছে আর কি। ফেরিংস, গলবিল মানে ফেরিংস। আমি বাংলা লিখছি, এখন কি বাংলা লিখবো না ইংরেজি লিখবো সেটা আপনারা বুঝেন। স্যার, আপনি আর 3 নম্বরে ট্রাকিয়া লিখছেন। এখানে 3 নাম্বার তো ট্রাকিয়া দেয় নাই। কি আছে? ট্রাকিয়া দিচ্ছে 5 নম্বরে, 3 নাম্বার দিচ্ছে যে ওরোফেরিংস। এই গলবিলের 3টে ওরোফেরিংস। অংশ আছে আর কি, 3টে অংশ আমি বলি নাই কারণ এগুলো জটিল। আচ্ছা স্যার। মানে এক ক্লাসে সবকিছু পড়ানো যাবে না তো। স্যার, আপনি যদি মানে ফার্স্টে একটু বলে দিতেন যে গলবিলের 3টে অংশ, কারণ আমরা তো আপনার কথা সম্পূর্ণভাবে না বুঝলে আমাদের একটু বই থেকে দেখতে হবে, ও কারণ আচ্ছা, আপনাকে তো ঠিক ক্লাসের পর আছে। আমার পাওয়া যাচ্ছে না। গলবিলের 3টে অংশ আর কি, ওরোফেরিংস, গলবিলের আরেক নাম হচ্ছে ফেরিংস, ওরোফেরিংস আছে, নেজোফেরিংস আছে। হ্যাঁ, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। যাই হোক, তো আমি ভাগগুলো ল্যারিক্স। বলি নাই। এখন আমরা আসি ফুসফুস। এটা হচ্ছে ডান ফুসফুস, ঠিক আছে। আমি বলতেছি যে ফুসফুসের চারদিকে একটা পর্দা থাকে, এটাকে প্লুরা বলে। প্লুরা। এই যে পর্দাটা দেখা যাচ্ছে, এটা 2 স্তর বিশিষ্ট পর্দা থাকে। পর্দাটা হবে আমাদের 2 স্তর বিশিষ্ট। তো এই 2 স্তরের একটা বাইরের স্তর আর একটা ভিতরের স্তর। বাইরের স্তরটাকে বলে প্যারাইটাল প্লুরা, ভিতরেরটাকে বলে ভিসেরাল প্লুরা। এটা হচ্ছে মেইন হচ্ছে ফুসফুস, ঠিক আছে। এই ফুসফুসের চারদিকে এই যে ইয়াটা দেখা যাচ্ছে 2 স্তর বিশিষ্ট, এইটা হচ্ছে প্লুরা। মানে পর্দা যেটা ফুসফুসকে ঢেকে রাখে সেটাকে প্লুরা বলে। এই প্লুরার বাইরের স্তর একটা আছে, এইটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। আর একটা হচ্ছে ভিতরের স্তর, এটা সাধারণত একদম ফুসফুসের সাথে লাগানো থাকে, এই গায়ের সাথে লাগানো থাকে। আমি একটু ফাঁক করে রাখছি। এটা হলো ভিসেরাল প্লুরা, ভিসেরাল। প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা, ঠিক আছে। ভিতরের স্তরটা হচ্ছে ভিসেরাল প্লুরা, বাইরের স্তরটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। তাহলে এই 2 স্তরের মাঝখানে আমাদের নরমালি কিছু জেলির মতো পদার্থ থাকে। জেলির মতো পদার্থ থাকে কেন থাকে? কারণ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই ভিতরের ভিসেরাল প্লুরা তো ফুসফুসের সাথে একদম লাগানো থাকে, আর এই দুইটা, এইটা আর ভিতরের ভিসেরাল প্লুরার মধ্যে একটু ফাঁক থাকে। এই দুইটা জায়গার মধ্যে একটা তরল পদার্থ থাকে যেটা পিচ্ছিল, যেন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে ফুসফুস সংকুচিত প্রসারিত হয়, যাতে 2 স্তরের মধ্যে ঘর্ষণ না হয়, হ্যাঁ, ঘর্ষণ হয়ে যাতে ক্ষয় না যায়, সেই জন্য মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে যেটা এই ঘর্ষণটাকে প্রতিরোধ করে। এটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড বলে। ফ্লুইড মানে তরল, তাহলে প্লুরাল
ফ্লুইড। প্লুরাল ফ্লুইড নরমালি হচ্ছে আপনার ধরেন 5 ml থেকে 20 ml পর্যন্ত থাকতে পারে, কিন্তু যদি বেশি হয়ে যায় 20-এর চেয়ে বা ধরেন 50, 100 এরকম বেশি হলে তখন আমরা এটাকে প্লুরাল ইফিউশন বলি। ওটা একটা ডিজিজ কন্ডিশন আর কি, বিভিন্ন রোগের কারণে ওইখানে পানি জমতে পারে ফুসফুসে। হ্যাঁ, এটাকে তখন আমরা বলি প্লুরাল ইফিউশন, মানে বেশি পানি জমলে 50-এর উপরে গেলে 50 ml এর। এমনি নরমালি 5 থেকে 20 পর্যন্ত থাকতে পারে ওই যেটা বললাম যে পিচ্ছিল পদার্থটা, কিন্তু অনেক সময় এখানে পানি জমে যায় মানে ফুসফুসের বিভিন্ন রোগের কারণে। তাহলে আমাদের প্লুরাল কাজ যেটা বললাম সেটা হচ্ছে এটা ফুসফুসকে ঢেকে রাখে। 2 নাম্বার কথা হচ্ছে যখন শ্বাস প্রশ্বাস নেওয়া হয় তখন প্লুরাল দুইটা স্তরের মাঝে যাতে ঘর্ষণ না হয় সেই জন্য এই মাঝখানে একটা তরল পদার্থ থাকে যেটাকে প্লুরাল ফ্লুইড বলে। এই প্লুরাল ফ্লুইডটা ঘর্ষণটা প্রতিরোধ করে, ঘর্ষণ প্রতিরোধক হিসেবে কাজ করে। এখন আমরা আসি এটা গেল প্লুরাল সম্পর্কে কথা, মানে ফুসফুসের যে কাভারিংটা আছে সেটা সম্পর্কে। এখন আমরা আসি মেইন ফুসফুস। মেইন ফুসফুস পানিগুলো কোথায় রাখবো? এই 2 স্তরের মাঝখানে জমে পানি। 2 স্তর, 2টা স্তর দেখাচ্ছি না, একটা প্যারাইটাল আর একটা ভিতরে ভিসেরাল। হ্যাঁ, ভিসেরালটা সাধারণত একদম এইটার সাথে লাগানো থাকে। আমি যদিও একটু ফাঁক দেখাইছি বোঝানোর জন্য, কিন্তু আসলে এটা ফুসফুসের গায়ে লাগানো থাকে ভিতরের স্তরটা, আর বাইরের স্তরটা একটু ফাঁকা থাকে। 2 স্তরের মাঝখানে কিছু তরল পদার্থ থাকে যেটা বললাম 5 ml এর মতো, যেটা জেলির মতো পিচ্ছিল, ঘর্ষণ প্রতিরোধ করে। এখন আসি মেইন ফুসফুস যেটা, হ্যাঁ ফুসফুস বা প্যারেনকাইমা, ফুসফুসের টিস্যু। আমাদের ডান আর বাম দুইটা ফুসফুস আছে। তাহলে ডান ফুসফুসে লোব থাকে 3টা আর বাম ফুসফুসে লোব থাকে, লোব মানে কি ভাগ থাকে আর কি, 2টা থাকে হচ্ছে বাম ফুসফুসে। ধরেন হয় না, এটা একটু আর একটু এই যে 3টা ভাগ হইলো, এই 1টা 2 1 2 3, 3টা লোব এরকম ভাগ থাকে, মানে এদের মাঝখানে একটু গ্যাপ থাকে। গ্যাপ থাকারও একটা ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। যখন লাংস যখন প্রসারিত হয় তখন ওই গ্যাপের মধ্যে জায়গা পায় প্রসারিত হওয়ার জন্য। তাহলে ডানটাতে থাকে আমাদের কয়টা? 3টা লোব থাকে, লোব ডানে কয়টা? 3টা, বামে ডান ফুসফুস 3টা লোব থাকে, 3টা লোব। বামে থাকে হচ্ছে 2টা। এই লোব গুলার আবার আরো ভাগ আছে, লোব ভাগ হয়ে হয় লোবিউল। হ্যাঁ, এগুলো আমরা একটা ছবিতে দেখবো। আপাতত মেইন হচ্ছে ডান ফুসফুসে 3টা লোব, বাম ফুসফুসে 2টা লোব। এই হচ্ছে লোব। ফুসফুসটা আসলে কি দিয়ে তৈরি? ফুসফুস হচ্ছে ওই যে আমরা ট্রাকিয়া পড়ছিলাম, ট্রাকিয়াটা এসে ভাগ হতে 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 কিছু ওই স্পঞ্জের মতো টিস্যুতে পরিণত হচ্ছে। ওই স্পঞ্জ গুলা নিয়েই মেইনলি ফুসফুসটা গঠিত, যেগুলোকে অ্যালভিওলাস বলে। ওটা আমরা আরেকটা ছবিতে দেখব। তাহলে ফুসফুসের গঠনের মধ্যে আমরা কি বললাম যে ফুসফুসের চারদিকে একটা পর্দা থাকে, পর্দাটাকে প্লুরা বলে। প্লুরাল 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, একটা হচ্ছে ভিসেরাল প্লুরা। 2টা ভাগ, 2টার মাঝখানে একটা তরল পদার্থ থাকে যেটাকে প্লুরাল ফ্লুইড বলে। হ্যাঁ, প্লুরাল ফ্লুইডটা কি ঘর্ষণ প্রতিরোধক হিসেবে কাজ করে।
আর আমাদের ফুসফুস, ডান ফুসফুসে থাকে হচ্ছে 3টা লোব, বাম ফুসফুসে থাকে 2টা লোব। বলে দেন সবাই আইডিয়া নেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের আর কি ব্রঙ্কিয়াল ট্রি বলে, হ্যাঁ, মানে এইভাবে আমাদের ট্রাকিয়াটা ভাগ ভাগ হতে 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 এখানে এসে অ্যালভিওলাসে পরিণত হয়েছে। এই অ্যালভিওলাস নিয়েই ফুসফুস। অ্যালভিওলাস গুলো এরকম স্পঞ্জের মতো, এগুলো হচ্ছে ব্যাগ, বাতাসের ব্যাগের মতো নরম। এইদিকেও এরকম থাকবে, আমি একটা দেখাইলাম জাস্ট। এই হলো ফুসফুস। ধরেন এইগুলো অনেকগুলো এরকম হয়ে হয়ে ফুসফুসটা তৈরি হয়েছে। এগুলোর নাম কি? অ্যালভিওলাস। এই জন্য শ্বসনতন্ত্রের একককে বলা হয় অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসে গিয়েই আমাদের গ্যাসের আদান প্রদান হয়, বাকি এইদিকে গ্যাসের আদান প্রদান হইতে পারে না, কারণ এদের হচ্ছে এই যে ব্যাগগুলোর যে ইয়াটা থাকে, মেমব্রেনটা থাকে, পর্দাটা থাকে, এটা হচ্ছে বাতাস আদান প্রদানের যোগ্য, মানে এখানে বাতাস আদান প্রদান করার মতো ব্যবস্থা আছে, এমন পাতলা পর্দা। তাহলে আমাদের শুরু হলো ট্রাকিয়া দিয়ে, ঠিক আছে? ট্রাকিয়া, এটা হলো ট্রাকিয়া। 2 নম্বরে হচ্ছে গেল আপনার ব্রঙ্কাস। ব্রঙ্কাস বললাম যে 2টা, ডানে একটা বামে একটা, এটা হচ্ছে ব্রঙ্কাস। ঠিক আছে?
ব্রঙ্কাসের কতগুলো ভাগ আছে? মানে আমাদের যে ফুসফুসকে লোবে ভাগ করলাম না, ডানটাকে 3টা লোব, বামটাকে 2টা লোব। তাহলে এই যে ব্রঙ্কাস দুই লাংসে 2টা ঢুকলো, 2টা ঢুকে আবার কি হবে, লোব প্রতিটা আবার ভেঙে ভেঙে এক একটা লোবে ঢুকবে। তাহলে বামটা 2টা লোবে ঢুকবে, কারণ বাম দিকে 2টা লোব আছে ফুসফুসে, তখন সেটাকে আমরা বলবো লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস। এগুলো অনেকগুলো ভাগ হয়ে হয়ে তারপরে প্রায় 10টা জেনারেশন আছে, মানে 10টা ভাগ হয়ে বা 8টা কোন বই আছে, এরকম ভাগ হতে হতে আমাদের অ্যালভিওলাসে পরিণত হয়েছে। তারপরে হচ্ছে আপনার আসবে হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাস মানে কি, এই যে সেগমেন্ট হয়ে গেছে, লোব গুলাকে আবার ভাগ করা হয়েছে ছোট ছোট ভাগে, লোবগুলোরও আবার ভাগ আছে, এগুলো ওইখানে দেখানো যাচ্ছে না। এগুলোকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস, মানে এক একটা সেগমেন্ট অংশে ভাগ হয়ে গেছে। সেগমেন্টাল ব্রঙ্কাস। এটার আবার আরো ভাগ আছে, টার্মিনাল ব্রঙ্কাস আছে, হ্যাঁ পরীক্ষা তো এগুলো আঁকতে হবে, এই ব্রঙ্কিয়াল ট্রি আঁকতে দেয় আর কি পরীক্ষা। ব্রঙ্কিয়াল ট্রি, এই ছবিটা মানে একটা ব্রঙ্কিয়া, মানে আমাদের রেসপিরেটরি ট্রিটা কিভাবে তৈরি হলো, কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হলো, সেটার একটা ছবি। হবে হ্যাঁ এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা আঁকা প্র্যাকটিস করতে হবে, এটা বইয়েও আছে। স্যার এগুলো কিভাবে আঁকবো? কেন, এটা তো সহজ, প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যালো তাহলে ব্রঙ্কাস Hello? টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত শেষ, ঠিক আছে। তারপরে আবার নাম হয়ে যাবে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল, ঠিক আছে। এই যে এগুলা হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল, ঠিক আছে। ব্রঙ্কিউলের আবার ভাগ আছে, ব্রঙ্কিউল হচ্ছে আপনার টার্মিনাল ব্রঙ্কিউল, প্রথমে হবে টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল, ছোট করে লিখতেছি। ব্রঙ্কাস থেকে আসলে আমাদের ব্রঙ্কিওল, ঠিক আছে। ব্রঙ্কিউলের মধ্যে প্রথমে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল, তারপরে আমাদের আসবে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এগুলো আরো ভাগ আছে এখানে। রেসপিরেটরি ব্রঙ্কিউল, ইংলিশ হচ্ছে বাংলা হচ্ছে সব। রেসপিরেটরি ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে আমাদের আসবে হচ্ছে অনেকগুলো ভাগ আছে, অ্যালভিওলার ডাক্ট আছে, অ্যাট্রিয়া আছে, তারপরে এসে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাস। তার মানে এখানে যদি আমরা আরো ভাগ করি তাহলে নাম আসবে প্রথমে অ্যালভিওলার ডাক্ট, ডাক্ট, তারপরে হচ্ছে অ্যাট্রিয়া, তারপরে অ্যালভিওলার স্যাক। স্যাক মানে এই যে স্যাক, স্যাক মানে কি বলে, স্যাক মানে হলো বস্তা বা থলে,
অ্যালভিওলার স্যাক, তারপরে হচ্ছে অ্যালভিওলাস। তাহলে কোথা থেকে কোথায় আসলো? ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে হচ্ছে আমাদের ব্রঙ্কাস। হ্যাঁ, ব্রঙ্কাস বললাম যে আমাদের ট্রাকিয়াটা দুই ভাগ হয়ে দুইটা ফুসফুসে ঢুকছে, একটা হচ্ছে ডান ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, বাম ডান। তারপরে হচ্ছে আমরা বললাম যে ফুসফুসকে আবার ভাগ করা হয়েছে লোবে, ডানটাকে 3টা লোবে, বামটাকে 2টা লোবে। তাহলে প্রতিটা লোবের মধ্যে এই ব্রঙ্কাসটা ভাগ হয়ে ঢুকে যায়, সেগুলোকে আমরা বলি লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস। তারপরে আপনার যে ভাগগুলো আছে মানে লোবগুলো আছে, লোবগুলোকে আবার সেগমেন্টে ভাগ করা হয়েছে, সেগমেন্টে যখন ঢোকে তখন এরা আবার ভাগ হয়, সেটাকে আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস বলি। সেগমেন্টাল ব্রঙ্কাসের যেখানে গিয়ে শেষ হয় সেটাকে টার্মিনাল ব্রঙ্কাস বলি। তারপরে শুরু হয় আমাদের ব্রঙ্কিউল, ব্রঙ্কিউলের মধ্যে আছে টার্মিনাল ব্রঙ্কিউল, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে আমাদের শুরু হয়ে গেল অ্যালভিওলাসের কথাবার্তা, মানে অ্যালভিওলার ডাক্ট শুরু হবে। ডাক্ট মানে নালী, এই যে নালী যেটা অ্যালভিওলার ডাক্ট, এটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। তারপরে স্যাক, স্যাক মানে ইয়া, তারপরে অ্যালভিওলাস। মেইনলি অ্যালভিওলার স্যাকটাকেই অ্যালভিওলাস বলে। এই অ্যালভিওলাসের মধ্যে বাতাস, মানে যখন বাতাস ঢোকে তখন এগুলা প্রসারিত হয় বেলুনের মতো, আবার যখন বাতাস বের হয়ে যায় সংকুচিত হয়, কারণ এদের ইলাস্টিক প্রপার্টি আছে। ইলাস্টিক প্রপার্টি মানে কি? স্থিতিস্থাপক ধর্ম আছে। যখন বাতাস ঢোকে তখন এরা প্রসারিত হয়ে যায়, আবার বাতাস বের হয়ে গেলে নিজে থেকেই এরা সংকুচিত হয়, বাইরে থেকে কোনো চাপ দিতে হয় না। এই জন্য এটা হচ্ছে স্থিতিস্থাপক, মানে রাবার যেরকম বাঁকা করলে আবার নিজে থেকেই সোজা হয়ে যায়, সেজন্য এটাকে স্থিতিস্থাপক ধর্ম আছে বলা হয়। এই ফুসফুসের যে অ্যালভিওলাস গুলা এদেরও ধর্ম একই ধরনের। তাহলে আমরা যখন রাবার বাঁকা করি সেটা হচ্ছে কি? একটা অ্যাক্টিভ প্রক্রিয়া, মানে সক্রিয় প্রক্রিয়া, আমি শক্তি দিয়ে সেটাকে বাঁকা করতেছি। তাহলে যখন আমাদের বাতাস ঢোকে তখন আমরা প্রক্রিয়াটা হচ্ছে অ্যাক্টিভ, মানে সক্রিয় প্রক্রিয়া। আবার যখন বাতাস বের হয়ে যায় স্বাভাবিকভাবে বের হয়ে যায় নরমালি, মানে এগুলা ওই যে ইলাস্টিক প্রপার্টির কারণে নিজে থেকেই সংকুচিত হয়। এই জন্য বলা হয় যে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস যেটা, সেটা হচ্ছে একটা প্যাসিভ প্রক্রিয়া। প্যাসিভ প্রক্রিয়া মানে কি? নিষ্ক্রিয় প্রক্রিয়া, মানে এটাতে আমাদের কোনো শক্তি ক্ষয় হয় না, কিন্তু শ্বাস নেওয়ার সময় শক্তি ক্ষয় হয়। ওই যে আমাদের ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায় মানে কি? ওই এরকম ছিল ডোমের মতো, এটা আবার সোজা হয়ে যায়। সোজা হয়ে গেলে কি? ফুসফুসটা প্রসারিত হয়। 1 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের অ্যালভিওলাস গুলো আছে সেগুলো প্রসারিত হয় বাতাস ঢোকে। তাহলে আমরা আবার যখন শ্বাস নেই তখন আমাদের যে পরশুকা যেগুলো আছে, মানে বুকের হাড় যেগুলো আছে সেগুলা নড়াচড়া করে। দেখবেন যে শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে, মানে হাড়গুলোরও নড়াচড়া হয়। আর প্রশ্বাস বা মানে নিঃশ্বাস বা শ্বাস ফেলার সময় জাস্ট এর বিপরীত প্রক্রিয়াগুলো ঘটে, মানে যে যার অবস্থানে নরমালি শুধু ফিরে আসে। সেজন্য এটা হচ্ছে একটা প্যাসিভ প্রক্রিয়া বা নিষ্ক্রিয় প্রক্রিয়া। আর বাকি শ্বাস নেওয়া বা প্রশ্বাস সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রক্রিয়া। তাহলে এখানে ব্রঙ্কিয়াল ট্রি পরীক্ষা আঁকা আসতে পারে, ব্রঙ্কিয়াল ট্রি। এখন আমরা একটু অ্যালভিওলাস সম্পর্কে পড়বো। হ্যালো হ্যাঁ হ্যালো, বলেন। এটা কি ফুসফুসের ভেতরের অংশ এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ফুসফুসের ভিতরের, মানে এমনি তো নরমালি আমরা ফুসফুসটা দেখবো কি একটা স্পঞ্জের মতো, জাস্ট একটা স্ট্রাকচার বাইরে থেকে দেখা যাবে, কিন্তু ভিতরে এই জিনিসগুলো থাকে। এখানে ট্রাকিয়া, ওই যে ট্রাকিয়া মানে হচ্ছে যে তো শ্বাসনালী। হ্যাঁ, ট্রাকিয়াটা দেখা যায়, ট্রাকিয়াটা আলাদা করে দেখা যায়। মানে যখন ব্রঙ্কাসটা ভিতরে ঢুকে গেল, দুই দিকে দুইটা ব্রঙ্কাস ঢুকে গেল না, জি, ওই জায়গা থেকে ব্রঙ্কাসও কি এগুলো এক ধরনের ট্রাকিয়া? জি হ্যাঁ, ট্রাকিয়াটাই ভাগ হয়ে ব্রঙ্কাসে পরিণত হচ্ছে। স্যার এই প্রশ্নটা কিরকম হইতে পারে? প্রশ্নটার কিরকম হইতে পারে?
মানে প্রশ্নটা হচ্ছে আমাদের সাধারণত ছবি আঁকতে দিলে বলবে যে রেসপিরেটরি ট্র্যাক্ট বা রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ট্রি আঁকতে দেয়, মানে এটা একটা গাছের মতো। তো ধরেন গাছের গোড়া ট্রাকিয়া থেকে শুরু হয়ে শাখা প্রশাখা হইতে হইতে একবারে অ্যালভিওলাসে গেছে পাতা। তো ট্রি হিসেবে সাধারণত আসে যে আপনার কি বলে রেসপিরেটরি ট্রিটার ছবি আঁকো এবং লেবেলিং করো। লেবেলিং করা মানে ওর কার কি নাম সেটা লিখে দেওয়া আর কি সাইডে, এটা হচ্ছে লেবেলিং। আর ছবি আঁকাটা মানে ড্র করা, পিকচার ড্র। এইভাবে প্রশ্নটা আসতে পারে। তারপরে আমি আর কিছু জিনিস বললাম, যেমন আমাদের নাকের কাজ কি, হ্যাঁ নাকের কিছু কাজ বলছিলাম। তারপরে আমাদের বহিঃশ্বসন কি জিনিস, অন্তঃশ্বসন কি জিনিস, এটা একটু বলছি। তারপরে হ্যালো স্যার, এটা কি পুরা আপনার এই কঙ্কালটা অঙ্কন করে কঙ্কালের ভিতরে এই ফুসফুসটা কি দেখানো হবে? পুরো কঙ্কাল অঙ্কন করতে হবে না? না না, কঙ্কাল অঙ্কন করতে হবে না। এই আমি যেটা বইয়ের মধ্যে যেটা রেসপিরেটরি সিস্টেম বলছে, সেই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অনেকটা কঙ্কাল অঙ্কন করছে। না, ফুসফুসটা তো আমাদের বক্ষ গহ্বরের ভিতরে থাকে, মানে কঙ্কালের ভিতরে থাকে, এই জন্য দেখাইছে ওরা পুরো ছবিটা। কিন্তু ওইটা মানে বোর্ডে ওইভাবে একে দেখানো সম্ভব না। আমরা একটা ভিডিও দেখবো, তখন ওইটাতে দেখা যাবে লাস্টের দিকে। সেটা আসতেছে না, আপনাদের লাইভ আসতেছে না? হ্যাঁ আসবে, ঠিক আছে। স্যার ওখানে যে বলছিলেন তিনটা দুইটা, এখানে তো আরো অনেক শাখা আছে। হ্যাঁ আমাদের লুপ বলছেন না, ওই আমাদের ফুসফুসের মধ্যে একটার মধ্যে তিনটা লোব আর একটার মধ্যে দুইটা লোব। হ্যাঁ, লোবে আবার ভাগ হবে, লোবিউল হবে, কিন্তু এগুলা এখানে দেখানো যাচ্ছে না আর কি, মানে এত বিস্তারিত। নাম স্যার এইগুলো আপনি যেগুলো দেখাইছেন, হ্যালো, যেগুলো দেখাইছেন সেখানে এগুলো বইয়ের মধ্যে এত বিস্তারিত নাই। আচ্ছা, বইয়ের মধ্যে বিস্তারিত নাই। জি, এখানে যা শুধু আংশিক কতগুলো এলিভেশন গুলো দিছে, তারপর হচ্ছে শ্বসনের প্রক্রিয়া দিছে, আর শ্বসনটা কি এতটুকু দেখাইছে। আচ্ছা, না এগুলা তো পড়তে হবে, অ্যানাটমি পড়তে গেলে আমাদের এগুলো পড়তে হবে যে কি কি অংশ থাকে একটা শ্বসনতন্ত্রের, আসলে কি কি অংশ নিয়ে গঠিত, এইটা পড়তে হবে আর কি।